এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। তো আজকের ভৌতিক গল্পটি আমাদের পাঠিয়েছেন রাম কুলকার্নিজি। আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার এক বন্ধুর পরিবারের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ও ভীতিকর ঘটনা। এই গল্প আমি সেই বন্ধুর দৃষ্টিভঙ্গি থেকেই আপনাদের শোনাতে চলেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মানুষ লোভের বশে কতটা না নিচে নামতে পারে তা কেউই বলতে পারে না। আর যদি সেই লোভ টাকার হয় তাহলে তো আর কেউ নিজের কিংবা পর সব কিছুই ভুলে যায়। যখন সম্পর্কের মাঝে জমি জায়গার প্রশ্ন ওঠে তখন সব ভেদাভেদ মুছে যায়। টাকার জন্য মানুষ কি না করে, চুরি, ডাকাতি, প্রতারণা, এবং তারা এসবকে এক প্রকার স্বাভাবিক বলেই মনে করে। তবে এইসবের থেকেও ভয়ানক একটা জিনিস আছে, তন্ত্রমন্ত্র কিংবা কালো জাদু। ধন সম্পত্তির লোভে কিছু মানুষ এত দূর চলে যায় যে তারা মানসিকতাও ভুলে বসে। জাদুটোনার মাধ্যমে অর্জিত এই কালো টাকা বা সম্পদ হয়তো সাময়িক স্বস্তি এনে দেয়, কিন্তু যখন সময় পাল্টায় তখন সব হিসেব বুঝিয়ে দিতে হয়। আর তখন সেই হিসেব মেটাতে গিয়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, হোক না তারা দোষী কিংবা নির্দোষ। আর আজ যে ঘটনাটি আমি বলবো সেটি আমার চাচার সঙ্গে ঘটে যাওয়া এক অদ্ভুত ও রোমহর্ষক দুর্ঘটনার কাহিনী। এখন তাদের পরিবারের কেউই আর জীবিত নেই, কিন্তু আজও যখন গ্রামের মানুষ তাদের পুরনো বাড়ির কথা তোলে তখন যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার অনেক বছর কেটে গেছে, কিন্তু আজও মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমনই ছিল সেই ভয়। আমার দাদু সম্পত রাও ও তার ভাই গণপত রাও ছোটবেলা থেকেই একই বাড়িতে মানুষ হন। পরবর্তীতে গণপত রাও একটি বাস কোম্পানিতে কন্ট্রাক্টরের চাকরি পান এবং সোলাপুর শহরে চলে যান। আর আমার দাদু সম্পত রাও তিনি গ্রামে থেকেই কৃষিকাজ করতে থাকেন। কিছু বছরের মধ্যেই তিনি গ্রামের সরপঞ্চ নির্বাচিত হন। সৎ, নম্র ও উদার স্বভাবের জন্য গ্রামে তার বিশেষ সম্মান ছিল। যে ফসল হতো তার একটি অংশ তিনি গরিবদের মাঝে বিলিয়ে দিতেন এবং বাকিটুকু বাড়িতে আনতেন। গ্রামের সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। সম্পত রাওয়ের দুটি সন্তান ছিল, এক ছেলে নাম মিলন আর এক মেয়ে নাম কালিন্দী। মিলন চাচা তার বাবার মতোই সৎ ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গ্রামের লোকের কাছে তারও অনেক মান সম্মান ছিল। ধনী পরিবারে জন্ম নিয়েও তার মধ্যে কোনো অহংকার ছিল না, কখনো কারো অমঙ্গল কামনা করেননি তিনি। কিন্তু কালিন্দী ছিল একেবারে তার উল্টো। তিনি মিলনের ছোট বোন হলেও স্বভাব ছিল অত্যন্ত কুটিল, লোভী ও ঝগড়াটে। গ্রামের কেউই তার সঙ্গে ভালোভাবে কথা বলতেন না এবং তিনিও কাউকে সম্মান দিতেন না। যে ভালোবাসা ও সম্মান গ্রামের লোকেরা মিলন ও তার বাবাকে দিতেন তা না পাওয়ায় কালিন্দীর মনে চিরকাল এক ধরনের ঈর্ষা জন্মে যায়। রূপে সৌন্দর্যে সে তার মায়ের মতোই কিছুটা হয়েছে, কিন্তু চরিত্র সম্পূর্ণ আলাদা। ভালো করে রান্নাও জানত না, যার ফলে অনেক চেষ্টা করেও তার বিয়ে হয়নি। শেষ পর্যন্ত একদিন সে গ্রামেরই এক গ্যারেজের ছেলের সঙ্গে পালিয়ে যায়। এই কাজ করে সে পুরো পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দেয়। প্রথম দিকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। তারপর তার পরিবারের লোকেরা তাকে খোঁজা বন্ধ করে দেয়। গ্রামে সবাই শুধু তার কথাই বলতো, কিন্তু দাদাজি সম্পত রাওয়ের সামনে কেউই মুখ খুলত না। গ্রামে এমন কথাও ছড়িয়েছিল যে সেই ছেলের মা নাকি কালিন্দীর উপর কালো জাদু করে তাকে বশীভূত করে নিজের ছেলের সঙ্গে পালাতে বাধ্য করেছিল। কেউ জানত না আসলে এর পিছনের উদ্দেশ্যটা কী ছিল। অনেকে বিশ্বাস করত দাদাজির কাছ থেকে কিছু জমি বা সম্পত্তি আদায় করতেই এই কাজ করেছিল সে, কিন্তু তখনও তেমন কিছু ঘটেনি। সত্যিটা কি তা আজও কেউ জানে না। তবে বিয়ের 1 বছর পর কালিন্দী আবার গ্রামে ফিরে আসে, কিন্তু দাদাজি তার সঙ্গে আর একটিও কথা বলেননি। বাড়ির আর কেউই তাকে গ্রাহ্য করতেন না। তবুও কালিন্দী নানা অজুহাতে বাড়িতে ঢোকার চেষ্টা করত।
মাঝে মাঝে ঝগড়াও লাগাতো। বিয়ের আগে যখন সে বাড়িতে ছিল তখন দাদাজি তার সব চাহিদা খুশি মনে পূরণ করতেন, কিন্তু এখন তার স্বামী গ্যারাজে কাজ করতে যায় আর খুবই সামান্য বেতন পায়। আরামপ্রিয় জীবনে অভ্যস্ত কালিন্দীর পক্ষে অভাব অনটনের জীবন মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের পর তার শাশুড়িও সেই ঘর ছেড়ে চলে গিয়েছিল। বুড়ি নারীটির হাত ছিল কালো কারসাজিতে ভরা। কেউ জানতো না সে আসলে কী ধরনের কালো জাদু জানত, কিন্তু যত কিছুই করুক না কেন সে তার ছেলের ভোগবিলাসের ইচ্ছা পূরণ করতে পারেনি। এই জেরেই কালিন্দীর স্বামীর মনে সন্দেহ বাসা বাঁধে। সব দোষ কালিন্দীর, তার জন্যই নাকি তার মা বাড়ি ছেড়ে গেছে। সেই থেকে সে প্রতিদিন কালিন্দীকে মারধর করত। এদিকে কালিন্দীর নিজের পরিবারও তাকে গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে তার সামনে না ছিল তালাকের রাস্তা, না ছিল সেই দারিদ্র্যক্লিষ্ট জীবন মেনে নেওয়ার সাহস। ঠিক সেই সময় এক অমাবস্যার রাতে তার শাশুড়ি এক গাঠুরি নিয়ে সেই জীর্ণ কুঁড়ে ঘরে ফিরে আসে। কালিন্দী ও তার স্বামী তখন খুব খুশি হয়ে ওঠে, কারণ সেই গাঠুরিতে ছিল গহেনা ভরা ধন সম্পদ। অত্যন্ত 1 বছরের চিন্তা দূর হয়ে গিয়েছিল তাদের। তাদের চরিত্র ছিল এমন, কাউকে ঠকিয়ে বা লুটে না নিলে যেন তাদের পেটই ভরত না। বৃদ্ধা নারীটি বাইরে থেকে যতই গরিব ও নিরীহ দেখা যাক না কেন, আসলে সে ছিল এক দক্ষ তান্ত্রিক। তার মধ্যে এমন এক ভয়ানক লোভ বাস করত যার বলে সে যে কোনো বাধা প্রেতকে নিজের ইচ্ছে মতো কাজ করাতে পারত। আর ধীরে ধীরে গ্রামের গুঞ্জন শুরু হলো, কালিন্দীও নাকি তার শাশুড়ির সঙ্গে তান্ত্রিক সাধনায় লিপ্ত হয়েছে। গ্রামের লোকেরা বহুবার তাকে মাঝরাতে শ্মশানে অথবা কোনো গাছের নিচে তান্ত্রিক ক্রিয়ায় মগ্ন থাকতে দেখেছিল, কিন্তু কেউ তার মুখোমুখি হওয়ার সাহস পায়নি। কারণ লোকেদের বিশ্বাস ছিল যে গরু সেই বাড়ির সামনে দিয়ে যায় সে আর দুধ দেয় না। শান্ত প্রকৃতির জঙ্গলও উন্মাদ হয়ে পড়ে। যদি কেউ সেই কুঁড়ো ঘরের দিকে তাকায় তার বাড়ির মুরগি মরে যায়, শিশু অসুস্থ হয়ে পড়ে। সেই ভয়ে আর কেউ তাদের ঘরের দিকে ফিরেও তাকায় না। যখন কেউ কোনো অভিযোগ নিয়ে যেত তখন দেখা যেত কয়েকদিনের মধ্যেই তার জীবনেও অদ্ভুত অশুভ ঘটনা ঘটতে শুরু করেছে। ফলে শেষমেশ গ্রামের মানুষ তাদের সাথে মেলামেশাও বন্ধ করে দেয়। অন্যদিকে কালিন্দীর স্বামীর মদ্যপানের অভ্যাস ক্রমশ ভয়ানক রূপ নিতে শুরু করে। সে রাত দিন শুধু মদের নেশায় বুঁদ হয়ে থাকত। তারপর এক রাতে কালিন্দীর স্বামী প্রচণ্ড মদ্যপান করে এবং পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় গ্রামের পাশের নালায়। স্বামীর মৃত্যুর পরেও কালিন্দী নির্বিকারভাবে গ্রামে ঘুরে বেড়াতে লাগলো, যেন কিছুই হয়নি। এরপর সে প্রতিদিন সেই বাড়ির সেই হাভেলির দিকে আসতে শুরু করলো। কোনো না কোনো অজুহাতে সে কথার মোড় ঘুরিয়ে জমি জমার প্রসঙ্গ তুলে মিলন চাচার সঙ্গে ঝগড়া করত, নিজের অংশের দাবি করত, কিন্তু বাড়ির কেউই তাকে পাত্তা দিত না। কালিন্দী আর তার শাশুড়ি দিনরাত একটাই চিন্তায় থাকত, কোন শক্তি ব্যবহার করলে তারা সবাইকে বশে আনতে পারবে। একদিন তার শাশুড়ি কালিন্দীকে প্রশ্ন করল সেই হাভেলি নিয়ে। তখন কালিন্দী স্পষ্ট বলল, মা বাবা বেঁচে থাকতে আমি কিছুই করতে পারবো না। তখন সেই বুড়ি নারী বলল, যখন তারা আর থাকবে না তখন তোকে আর কে আটকাবে? ও বাড়ির সব তোর হয়ে যাবে। কালিন্দী যদিও কথাটি তখন এড়িয়ে যায়, কিন্তু সেই বুড়ি ছিল সহজে হাল না ছাড়া মানুষ। ধীরে ধীরে সে কালিন্দীর মনে বিষ ঢেলে দিতে থাকে। এর প্রভাব পড়ে এমনভাবে যে এখন কালিন্দী প্রতিদিন হাভেলিতে গিয়ে চিৎকার করে, ঝগড়া করে আর বলে, তোমাদের কারণেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। তোমরা যদি আমাদের পাশে দাঁড়াতে তাহলে আমাকে আর এই অবস্থা দেখতে হতো না। তোমরা সবাই এই হাভেলির সাপের মতো বসে আছো। এই হাভেলির অর্ধেক আমার, আমি সেটা নিয়েই ছাড়ব। তবে বাড়ির লোকজন তার কথাগুলো পাত্তা দিত না। এরই মাঝে এলো সর্বপ্রীত্য অমাবস্যা আর চন্দ্রগ্রহণ। এই রাত তান্ত্রিক ও কালশক্তির সাধনার জন্য বহু বছর ধরে প্রতীক্ষিত থাকে, কারণ এই সময়ে সাধনায় যে শক্তি আহ্বান করা হয় তা কোনো বাধা ছাড়াই অন্যকে প্রদান করা যায়। সেই রাত্রির জন্য কালিন্দী তার শাশুড়ির অধীর অপেক্ষায় ছিল। অবশেষে সেই ভয়াল রাত এসে গেল। সেই রাতে সবচেয়ে ভয়ঙ্কর পিশাচিনী রাগিণী নামে এক অশুভ শক্তিকে সেই বুড়ি নারী তার পুত্রবধূ কালিন্দীর হাতে তুলে দেয়। 2-3 দিন ধরে তাকে দিয়ে
সাধনা করানো হয় এবং বুড়ি তাকে শিখিয়ে দেয় পিশাচিনী রাগিনী মানে মৃত আত্মাদের অধীনে আনা। তাদের দিয়ে কাউকে যে কোনোভাবে শেষ করা, কষ্ট দেওয়া সম্ভব। কিন্তু সাবধান, পিশাচিনীকে জাগানোর সময় যদি সাধনায় কোনো বাধা পড়ে অথবা জাগানোর পর পূজা অসম্পূর্ণ থাকে, তাহলে সেই পিশাচিনী উল্টে সাধনাকে হত্যা করে। আর সেই রাতের পর থেকে সেই বুড়ি নারী হয়ে হঠাৎ করেই উধাও হয়ে যায়। কোথাও তার কোনো খোঁজ পাওয়া যায় না। কালিন্দী কিছুই বুঝতে পারছিল না। তার চারপাশ অন্ধকারে ঢাকা পড়ে যায়। যে কুঁড়ে ঘরে সে থাকত তা এখন আর থাকার উপযুক্ত ছিল না। অন্যদিকে হাভেলিতে সম্পদ দাদু, রাধা দিদা, মিলন চাচা আর তার স্ত্রী সুরেখা চাচি একসঙ্গে সুখে বসবাস করছিলেন। গ্রীষ্মের ছুটিতে আমরাও সেই বাড়িতে যেতাম। পুরো হাভেলি যেন প্রাণে ভরে উঠত। আশেপাশে গরু আর বলদের ডাক শোনা যেত। সেই বাড়ির পরিবেশ ছিল একেবারে আলাদা। চাচা চাচির বিয়ে 6 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। জমিজমার অভাব না থাকলেও সন্তান না থাকার সকলের মনে এক ধরনের খালি খালি ভাব ছিল। দিদা দেবদেবীর সামনে প্রার্থনা করতেন। দাদু আয়ুর্বেদ থেকে শহরের নামকরা ডাক্তারদের দেখিয়েছিলেন, কিন্তু কিছুতেই কোনো ফল হচ্ছিল না। হঠাৎ একদিন খবর আসে চাচি মা হতে চলেছে, মানে কাকি মা হতে চলেছে। 7 বছর পর এমন খবর পুরো বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যায়। গায়ের কোনো মানুষ এমন ছিল না যে তাদের জন্য খুশি হয়নি। ঘর আনন্দে ভরে উঠল। সবাই মিলে চাচির খেয়াল রাখতে শুরু করলো। সময় কেটে যাচ্ছিল আনন্দে। তারপর এলো গোদ ভরাইয়ের দিন। সাড়ম্বরের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। পুরো গ্রাম নিমন্ত্রণে হাজির হয়েছিল। দাদুর চোখে জল এসে যায় এত বছর পর এমন খুশির দিন দেখে। সন্ধ্যা অবধি সব অনুষ্ঠান শেষ হয়। সব অতিথি বিদায় নিয়ে যায়। সব গোছাতে গোছাতে রাত 10টা বেজে যায়। আমরা প্রতিদিনের মতো উঠানে বসে গল্প করছিলাম। সবাই হাসি ঠাট্টায় মশগুল ছিল। পুরো হাভেলি আনন্দে মুখর। আর ঠিক সেই সময় বাইরের দরজায় জোরে ধাক্কা। মা, বাবা, দরজা খোলো। মিলন, কেউ তো দরজা খোলো। তারপর বাইরে থেকে ভেসে এলো এক কান্না ভেজা কণ্ঠ। শুনেই মনে হচ্ছিল যদি দরজা না খোলা হয় তাহলে সে জোরে জোরে কাঁদতে শুরু করবে। দিদা উঠলেন, দরজার ছিটকিনি খুললেন এবং ধীরে ধীরে দরজা খুলে দিলেন। দেখা গেল বাইরে দাঁড়িয়ে আছে কালিন্দী বুয়া। এত রাতে তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। আগের মতো এবার আর তাকে এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না। কেউই বুঝতে পারছিল না কিভাবে তার সঙ্গে কথা বলা শুরু করা যায়। সে আঁচল দিয়ে চোখ মুছল। ধীরে ধীরে এগিয়ে এসে ঘরের মধ্যে পা রাখল। ঠিক তখনই সম্পদ দাদু গর্জে উঠলেন, আবার ফিরে এলি? চলে যা, চলে যা। যে জায়গা থেকে এসেছিস সেখানেই ফিরে যা। এই বাড়ির মান সম্মান তুই মাটিতে মিশিয়ে দিয়েছিস। এখন আবার তুই মুখ তুলে আসিস কি করে? এতদিন পর এই বাড়িতে খুশির একটু ছোঁয়া এসেছে, আর আমি তোর ওই অমঙ্গলের মুখ দেখতে চাই না। চল, চলে যা, চলে যা এখান থেকে। দাদাজি তাকে কড়া ভাষায় অপমান করলেন, কিন্তু কালিন্দী বুঝে শুনে এরকম স্থির মন নিয়ে এসেছিলেন। তার মুখে কোনো কষ্টের ছাপ ছিল না। সবটাই ছিল একটা নাটক। অবশেষে সে কান্না ভেজা চোখে মিলন চাচার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমরা তো একসঙ্গে বড় হয়েছি। আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ আমার স্বামী নেই, কেউ নেই যে আমাকে জিজ্ঞেস করবে আমি কেমন আছি। এখন তো আমার শাশুড়িও নেই। বলো, আমি কোথায় যাব? তোমার কাছ থেকে আমি কিচ্ছু চাই না, শুধু একটু জায়গা দাও যাতে আমি শান্তিতে ঘুমোতে পারি। তুমি সবার উপকার করো, আজ তোমার নিজের বোনের উপকার করবে না? এই বলে সে আবার আঁচল দিয়ে চোখ মুছতে লাগলো। সে কান্না করছিল, কিন্তু দিদাও তাকে ধমক দিয়ে বললেন, কালিন্দী, বাবা কি বলল শুনতে পাসনি? এই খুশির ঘরে আমাদের কান্নাকাটি চাই না, এখনই চলে যায় এখান থেকে। তবে কালিন্দীর সেই সোজাসাপটা কথা মিলন চাচার মনে জায়গা করে নিল। তিনি কারো কথায় কান দিলেন না এবং তাকে উপরের একটি ঘরে থাকতে দিয়ে দিলেন। তারা জানতেন না এই একটি সিদ্ধান্তের মধ্য দিয়েই তারা এক ভয়ানক বিপদকে নিজ হাতে বাড়িতে ডেকে আনলেন। কালিন্দী তখনও কান্নার অভিনয় করছিল। ধীরে ধীরে উঠে গেল উপরের ঘরে। ঘরে ঢুকেই কান্নার আওয়াজ থেমে গেল। সবাই বুঝতে পারছিল সে নাটক করছে, কিন্তু এমন এক আনন্দের মুহূর্তে কেউ তার সঙ্গে কথা কাটাকাটি করতে চাইছিল না।
সবাই চুপচাপ নিজেদের ঘরে চলে গেল। পরদিন সকালে দিদা তাকে রান্নাঘরের দিকে যেতে দেখে সিঁড়িতে আটকে দিলেন। তোকে আগেই বলা হয়েছিল ঘর থেকে বাইরে আসবি না। যে ঘরটা তোকে দেওয়া হয়েছে সেটা তোকে ভিক্ষা হিসেবে দেওয়া হয়েছে। এই বাড়ির অন্য কোনো অংশে পা রাখার তোর অনুমতি নেই। এই কথা ভালো করে মনে রাখিস। মায়ের এই কথায় কালিন্দীর চোখে রাগ নেমে এলো। তার চোখ লাল হয়ে গেল। সে রাগে রাগে মায়ের মুখের একদম কাছে গিয়ে বলল, এইটা ভিক্ষা নয়, আমার অধিকার। এই হাভেলি অর্ধেক অংশ আমার। আমি সব জানি। তোমরা সবাই মিলে পুরোটা মিলনকে দিয়ে দিতে চাও, কিন্তু তোমরা যা চাও তা হবে না। আমি তা হতে দেব না। রেগে গিয়ে এইসব বলে সে সেখান থেকে চলে গেল। বাইরে যাওয়ার সময় সে মিলন চাচার সঙ্গে ধাক্কা খেল, কিন্তু তাকে সে উপেক্ষা করল। সবাই বুঝে গেল সে ঠিক এই উদ্দেশ্যই এই বাড়িতে এসেছে এবং একদিনের মধ্যেই তার আসল রূপ দেখাতে শুরু করেছে। এভাবে 4-5 দিন কেটে গেল। সে শুধু রাতে হাভেলিতে আসতো আর সকাল হলেই তাড়াতাড়ি শাড়ির ভেতর কিছু লুকিয়ে হাভেলি থেকে বেরিয়ে যেত। আমি তখন 5ম শ্রেণী পাশ করে 6ষ্ঠ শ্রেণীতে ওঠার অপেক্ষায়। গ্রীষ্মের ছুটি প্রায় শেষের পথে আর বর্ষা শুরু হতে আর দেরি নেই। আমি এসব সব দেখছিলাম, কিন্তু আমার দিন কেটে যাচ্ছিল খেলাধুলোতেই। রাতে খাওয়ার পর বিছানায় পড়তেই একেবারে ঘুম চলে আসতো। কিন্তু একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। চারিদিকে থমথমে নীরবতায় ঢাকা। হঠাৎ লাইট চলে গিয়েছিল, পাখাও বন্ধ। সবাই নিজ নিজ ঘরে ঘুমাচ্ছিল আর আমরা বাচ্চারা বাইরে হল ঘরে একসঙ্গে শুয়েছিলাম। গরমে অস্বস্তি হচ্ছিল বলেই আমার ঘুম ভেঙে যাচ্ছিল। চারিদিক খুটখুটে অন্ধকার। এই অন্ধকারে হঠাৎ উপরের তলা থেকে একটা অদ্ভুত গর্জনের মতো আওয়াজ আর জোরে কথা বলার শব্দ ভেসে এলো। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। আমি উঠে বাইরে এলাম। তখন সেই আওয়াজ আর শোনা যাচ্ছিল না, কিন্তু এবার অন্যরকম অদ্ভুত সব শব্দ শুনতে পেলাম। এত রাতে উপরে কে উঠল, এই চিন্তা মাথায় নিয়ে আমি আমার দিদাকে খুঁজতে লাগলাম। সে কোথাও চোখে পড়ল না। মনে হলো হয়তো সে একাই উপরে চলে গেছে। তাই আমি তাড়াহুড়ো সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। কিন্তু ঠিক তখনই মনে হলো চারপাশে যেন ভয়ঙ্কর অন্ধকার ছেয়ে গেছে, যেন সিঁড়িগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আমি ধীরে ধীরে দেওয়ালে হাত রেখে সিঁড়ি ভাঙতে থাকলাম। উপর থেকে ধোঁয়ার এক মোটা কুয়াশার মতো কুণ্ডলি বেরোচ্ছে, সঙ্গে একটা পচা গন্ধ, যা সহ্য করার মতো নয়। যখন আমি উপরের তলায় পৌঁছালাম তখন হেসে ওঠা, জোরে কথা বলা, চিৎকার আর গর্জনের আওয়াজ আরও স্পষ্ট হয়ে উঠল। আমি এখন শেষ সিঁড়ি পেরিয়ে উপর তলায় দাঁড়িয়ে। আমার সামনে 3টি ঘর, আর সেই অদ্ভুত আওয়াজ আসছিল কোণের শেষ ঘরটি থেকে। আমি পা টিপে টিপে সেই ঘরের দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে আমার শরীরকে ভেদ করে গেল। সেই স্পর্শ এমন ছিল যেন হাওয়া শরীরের ভিতর দিয়ে বয়ে চলে গেল। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি তখন সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, কিন্তু দরজাটি ভেতর থেকে ভালোভাবে বন্ধ ছিল। আমি জানি না কেন, কিন্তু দরজাটি ধাক্কা দেওয়ার সাহস আমার হচ্ছিল না। দরজার পাশে ছোট্ট জানলার ফাঁক দিয়ে আমি ভিতরে তাকালাম। পুরো ঘর ধোঁয়ায় ভরা। ঘরের মাঝখানে 8-10টা মোমবাতি জ্বলছিল, যেগুলো ধোঁয়ার ভিতর হলদাটে আলো ছড়াচ্ছিল। সেই আলোয় দেখা গেল একটা মানুষ দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে বসে আছে। তার চুল খোলা, শরীরে একটাও কাপড় নেই। সামনে রাখা ছিল একটা মাটির হাঁড়ির মতো বড় আকারের কাঠের পুতুল, আর সেই পুতুলের চোখ যেন জীবন্ত মানুষের মতো চারপাশে তাকাচ্ছে। তার তুলোর তৈরি ঠোঁটও নড়ছিল, যেন ফিসফিস করে কিছু বলছে। ঘরের ভিতর থেকে ভয়ঙ্কর গর্জনের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। যে মহিলা পিঠ দিয়ে বসেছিল সে সেই পুতুলের উপর কিছু একটা ছুঁড়ে মারল, আর তখনই সেই পুতুল কাঁপতে শুরু করলো। আমি সব কিছু জানলার ফাঁক দিয়ে দেখছিলাম। আরও ভালোভাবে দেখতে আমি জানলার একটা পাল্লা খুব আস্তে খুললাম, কোনো আওয়াজ না করে, এবং জানলার গ্রিলের ফাঁক দিয়ে দেখতে লাগলাম। সেখানে কিছু একটা দিয়ে গোল ঘেরাও তৈরি করা হয়েছিল। সেই বৃত্তের ঠিক মাঝখানে সেই মহিলা খোলা চুলে বসেছিল। তার সামনে বাঁশের ঝুড়িতে রাখা ছিল সবুজ শাড়ি, চুড়ি, নেল পলিশ, আতরের শিশি, পায়েল আর মঙ্গলসূত্র। সে সেই পুতুলের উপর মুঠো মুঠো সিঁদুর ছুঁড়ে দিত আর সেই টোকরিটা সেই বৃত্তের মধ্যে ঢেলে দিত।
কিন্তু পুতুলটা যতবার জীবন্ত হয়ে উঠত ততবার সেটা টকরিতে লাথি মেরে দূরে সরিয়ে দিত। তারপর শুরু করতো এক বিকট বিকৃত হাসি। তার সেই হাসি শুনে আমার গা ছমছম করে উঠল। তবু আমি এক কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম। এই সব চলল টানা 10 থেকে 15 মিনিট। তারপর হঠাৎ সেই মহিলা পাশে রাখা একটা ছুরি তুলে নিল এবং সোজা সেই পুতুলের দিকে চালিয়ে দিল। বন্ধুরা, এই গল্পটির পরবর্তী পার্ট আসতে চলেছে খুব শীঘ্রই। আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।